গুড মর্নিং, শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমাদেরকে আবার আমার রসায়ন ক্লাসে স্বাগতম। আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি, পরিবেশ রসায়ন। এই চ্যাপ্টারের প্রথম লেকচারটি তোমরা পেয়েছো অলরেডি। আজকে আমরা দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। দ্বিতীয় লেকচারে আমরা গ্যাসের সমন্বয় সূত্র এবং গ্রাহামের ব্যাপন সূত্র এই সম্পর্কিত আলোচনাগুলো করব। যদি আমরা সময় পাই তাহলে আংশিক চাপ সম্পর্কিত সূত্রাবলী, ডাল্টনের আংশিক চাপ সম্পর্কিত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তোমাদের এই পর্যন্ত আমার 13টা লেকচার চলে আসছে। 13টা লেকচার চেষ্টা করবে সবগুলো পরপর শেষ করার জন্য। দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়টা আমরা সুন্দরভাবে শেষ করেছি। এখন চেষ্টা করব দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি সুন্দরভাবে শেষ করার জন্য। তোমরা আমাদের সাথে সাময়িকভাবে সহযোগিতা করবে যাতে আমরা তোমাদের ক্লাসগুলো ঠিকভাবে কমপ্লিট করতে পারি। ওকে, আমরা চলে যাই। কালকে আমরা করেছিলাম পরম শূন্য তাপমাত্রা পর্যন্ত পড়েছিলাম, পরম শূন্য তাপমাত্রা স্কেল। ওইখানে পরের এখানে যে আমরা গ্রাফটা পেয়েছিলাম সেই গ্রাফটাকে বলা হয় সমচাপীয় রেখা। ওকে, আর চার্লসের সূত্রে যে গ্রাফটা সেটা হলো সমচাপীয় রেখা, অর্থাৎ চাপ যেখানে স্থির। আর বয়েলের সূত্রের যে গ্রাফ সেটাকে বলা হয় সমতাপীয় রেখা, আইসোথার্ম, এটাকে বলা হয় সমতাপীয় রেখা। এটা হলো সমচাপীয় রেখা। এটা মনে রাখতে হবে কোনটা সমতাপীয় আর কোনটা সমচাপীয় রেখা। ওকে, আজকে আমরা কেলভিন স্কেল নিয়ে আলোচনা করব। তোমরা লাস্ট ক্লাসে দেখেছো যে -273 ডিগ্রি সেলসিয়াস, এই সেলসিয়াসে গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। তাহলে বিজ্ঞানী কেলভিন এই তাপমাত্রাটাকে 0 কেলভিন ধরেছে। এই তাপমাত্রা থেকে কেলভিন স্কেলটা প্রতিপাদিত হয়। আমরা যদি লিখি যে -273 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 0 কেলভিন, এখন উভয় পক্ষে আমি যদি 273 যোগ করি তাহলে কি হয়, বা -273 যোগ 273 ইকুয়াল টু 0 যোগ 273 কেলভিন ডিগ্রি সেলসিয়াস। তাই সুতরাং 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কেলভিন। ওকে, আমাদের এইভাবে আমরা লিখতে পারবো 0 ডিগ্রি মানে হলো 273 কেলভিন। তার মানে যদি 1 ডিগ্রি বলি, 1 ডিগ্রি মানে কত, 274 কেলভিন। ওকে, এখন আমরা চার্লসের অনুসিদ্ধান্ত নিয়ে আলোচনা করব, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত নিয়ে দেখব। ওকে, আমরা অনুসিদ্ধান্তটাকে দেখি। আমরা চার্লসের সূত্র থেকে পেয়েছি V1/T1 = V2/T2। আমরা জানি V is proportional to 1/D, এটা এই সূত্র থেকে আসছে। V = W/D অথবা M/D, সেই সূত্র থেকে। যেহেতু একটা নির্দিষ্ট গ্যাস নিয়ে আমরা আলোচনা করেছি তাহলে এই এমটা বা এই ডাব্লুটা উভয় ক্ষেত্রে সমান হবে। আমি যদি ওই দুইটাকে কম্পেয়ার করে এখানে নিয়ে আসি তাহলে কি লিখতে পারবো, ভি এর বদলে 1/D লিখতে পারবো। এই 1/D তাহলে 1/D1/T1 ইকুয়াল টু 1/D2T2। এখান থেকে D1/T1 আমাদের এখানে মানে একটু ঠিক আছে। আমি যদি এটা না, এটা মানে ঠিক নাই, আমার লাস্ট লাইনটা একটু ভুল হয়েছে। আমি যদি এটা এই পাশে নেই তাহলে আসবে বা D1/D2 ইকুয়াল টু, এটা এখানে গেল, তাহলে কি আসবে T2/T1। এটা হবে আমাদের চার্লসের অনুসিদ্ধান্ত। মনে রাখতে হবে চার্লসের অনুসিদ্ধান্ত হলো D1/T1 ইকুয়াল টু T2/T1। ওকে, ঘনত্বর অনুপাত হবে ব্যস্তানুপাতে। ওকে, এরপরের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাভোগাড্রো তত্ত্ব বা অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্পটা কি, তোমরা সবাই 9-10 এটা পড়ার কথা যে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু থাকে। এটা বিজ্ঞানী বার্জেলিয়াস বলে গেছে। এই বিজ্ঞানী বার্জেলিয়াস যেটা বলে গেছে সেই টপিকটা একটু ভুল ছিল, সে কারণে এটা একটু নতুন একজন বিজ্ঞানী পরে একটু আপগ্রেড করেছে। সেটা হলো সমায়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এটা হলো বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলে গেছে। কি বলে গেছে, যে সমায়তন, আমি যদি অক্সিজেনের 5 লিটার গ্যাস নেই, 5 লিটার, এটা কিন্তু পাত্রের আয়তন না, অক্সিজেনের অ্যাকচুয়াল আয়তন আমাদের নিতে হবে 5 লিটার। আমি যদি হাইড্রোজেনের 5 লিটার নেই তাহলে এইটার যে মোল সংখ্যা হবে আর এটার অণু সংখ্যা হবে,
এটার অনুসংখ্যা এটার অনুসংখ্যা সমান হবে। এটা কে বলে গেছে? বিজ্ঞানী অ্যাভোগাড্রো। সমায়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এখন অণুর সংখ্যা আর মোল সংখ্যা কি পরস্পর সমানুপাতিক? সবাই তো মনে হয় জানি। মোল সংখ্যা মানে কি? যে 1 মোল গ্যাস মানে 6.02 × 10⁻23টি অণু। সো অণু বাড়লে মোল বাড়বে, তার মানে আমি বলতে পারবো যে অণুর সংখ্যা মোল সংখ্যার সমানুপাতিক। তার মানে আয়তনের সাথে মোল সংখ্যার একটা কি আছে, একটা সম্পর্ক আছে। তাহলে আমি এটা লিখতে পারি V is proportional to N। কেন N? প্রথম যে কথাটা বলেছে সেটা হলো আয়তনের সাথে অণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে অণুর সাথে আবার মোল সংখ্যার সমানুপাতিক, তাহলে আয়তনের সাথে কার সমানুপাতিক হবে? আয়তনের সাথে মোল সংখ্যা সমানুপাতিক হবে। এটাই হলো অ্যাভোগাড্রোর সূত্র। তার মানে আমরা কয়টা সূত্র পেলাম? 3টা সূত্র। একটা হলো বয়েলের, একটা হলো চার্লসের, আর একটা কি অ্যাভোগাড্রোর সূত্র। ওকে, এখন এই 3টা সূত্রকে আমি যদি সমন্বয় করি তাহলে গ্যাসের সমন্বয় সূত্র পাওয়া যাবে। তাহলে আমাদের প্রথম যে কাজ সেটা হলো গ্যাসের সমন্বয় সূত্র বের করা, বা গ্যাসের সমন্বয় সূত্র কিভাবে হয় সেটা শেষ করা। ওকে, গ্যাসের সমন্বয় সূত্র। আমরা বয়েলের সূত্র থেকে পাই V is proportional to 1/P, এখানে T ধ্রুব। চার্লসের সূত্র থেকে পাই V is proportional to T, যেখানে P ধ্রুব। আর অ্যাভোগাড্রো সূত্র থেকে পাই V is proportional to N, যেখানে P এবং T ধ্রুব। তাহলে এই 3টা সূত্রকে আমি যদি এক করি, আচ্ছা এই 3টা সূত্র আগে এক করবো না, আগে আমি 1 আর 2কে এক করবো। আমি 1 আর 2 থেকে একটা নতুন একটা সূত্র পাবো, সেটা একটু বের করে নিই। আমরা 1 আর 2 থেকে পাই 1 ও 2 নং থেকে পাই V is proportional to T/P। বিষয়টা কিন্তু এমন না যে আমরা এখানে সমান চিহ্ন দিয়েছি। যেহেতু আমরা সমান চিহ্ন দেই নাই, তার মানে V এর সাথে যদি এই পুরো দুইটা জিনিসকে এক করতে চাই, V কার সাথে সমানুপাতিক? T এর সাথে সমানুপাতিক। আবার V P এর সাথে কি ব্যস্তানুপাতিক। তার মানে দুইটাকে যদি এক করি তাহলে কি হবে? V is proportional to T/P। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে কিন্তু ওই যে আমরা A = B, B = C, সুতরাং A = C ওই ধরনের সূত্র আমরা ইউজ করতেছি না, বা ওই ধরনের কথা আমরা বলতেছি না। আমরা এখানে বলতেছি V কার সাথে সমানুপাতিক? T এর সাথে। তার মানে আমাকে যদি দুইটাকে এক করতে হয় অবশ্যই উপরে T দিতে হবে, আর নিচে কি দিতে হবে? P দিতে হবে। তাহলেই আমাদের কি হবে? V এর সাথে সম্পর্কটা স্থাপিত হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি এটা লিখতে পারবো, বা V = K T/P পারবো। ওকে, তাহলে এখান থেকে তাহলে কি লেখা যাবে? যে V বা PV/T = K। এখন আমি যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট চাপে গ্যাসের আয়তন এবং তাপমাত্রা যদি পরিবর্তিত করি, তাহলে গ্যাসের তাপমাত্রা এবং চাপ যদি পরিবর্তিত করি, তাহলে আয়তন এমনভাবে পরিবর্তিত হবে যাতে P আর V এর গুণফল এবং T এর ভাগফলটা সবসময় ধ্রুবক থাকে একটা নির্দিষ্ট অবস্থায়। এটা মনে থাকবে। নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট চাপে আমি যদি কাজ করি, আমি যদি এবং চাপ এমনভাবে পরিবর্তিত করব যাতে চাপ এবং আয়তনের গুণফল সবসময় T দিয়ে যদি ভাগ করি তা সবসময় ধ্রুবক হবে। তার মানে আমি পরের লাইনটা কি লিখতে পারবো? বা P1 V1/T1 = P2 V2/T2 ... ধ্রুবক। মনে হয় বুঝতে পেরেছি, তাই তো? ওকে, তাহলে এটা হলো আমাদের চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় রূপ। আমরা এখন গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণটা বের করব। আমরা এখন কি বের করব? আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ যদি বের করতে চাই, পুরোটা মুছে ফেলি। আদর্শ গ্যাস সমীকরণ বের করার জন্য আমাদের 3টা জিনিস নিয়ে কাজ করতে হবে। আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে আমি 1, 2 ও 3 নং থেকে পাই। 3 নং থেকে কি পাবো? V is proportional to T/P।
ওকে, তিনটা সূত্রকে এক করলাম, বা V ইকুয়াল টু NKT বাই P, বা PV ইকুয়াল টু NKT। এটা হলো আদর্শ গ্যাস সমীকরণ। এখন আদর্শ গ্যাসের জন্য এই কেটা একটা সমানুপাতিক ধ্রুবক, আর আদর্শ গ্যাসের জন্য কে কে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। কি বলা হয়? মোলার গ্যাস ধ্রুবক। তাহলে সেটাকে R ইকুয়াল টু মোলার গ্যাস ধ্রুবক। তার মানে আমরা সূত্রটা কি পেলাম? PV ইকুয়াল টু nRT। এটাই হলো আদর্শ গ্যাস সমীকরণ। মনে থাকবে, এতটুকু আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। সব একটু দেখি লেকচারটা। পরের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্যাসের ঘনত্বের সাথে উষ্ণতা ও চাপের প্রভাব। আমরা একটু আগে এই সূত্রটা দেখেছি, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে এখান থেকে আমি কি এটা লিখতে পারবো, বা P1 বাই D1 T1 ইকুয়াল টু P2 বাই D2 T2। এটা কোত্থেকে আসছে? V ইজ প্রপোর্শনাল টু 1 বাই D। এইখান থেকে আমি এই জিনিসটা লিখতে পারি। এটাই হলো গ্যাসের ঘনত্বের সাথে উষ্ণতার ও চাপের প্রভাব। ওকে, আমরা এরপর যেটা করব সেটা হলো আর এর মান নির্ণয় বা আর এর একক নির্ণয়। ওকে, আমরা দেখি মোলার গ্যাস ধ্রুবক R ইকুয়াল টু PV বাই LT। এখন এটার এককটা নির্ণয় কিভাবে করা যায়? চাপের একক হলো প্যাসকেল। প্যাসকেল মানে হলো নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু মিটার কিউব বাই মোল সংখ্যা ইন্টু কেলভিন। তাহলে নিউটন F ইকুয়াল টু আমরা জানি কি MA। M মানে হলো ভর মানে কেজি, আর A মানে হলো বেগ বাই সময় স্কোয়ার। বেগ বাই সময় বা দূরত্ব বাই সময় স্কোয়ার। দূরত্ব মানে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমি এখানে কেজি ইন্টু মিটার ইন্টু সময় ইনভার্স 2 অ্যান্ড মিটার রাখলাম। এইটা আর এটা কাটলে শুধু মিটার থাকে। তাহলে আমার এখানে কি থাকতেছে? মোল ইন্টু কেলভিন। সবাই একটু মনে করে দেখি যে কাজ W ইকুয়াল টু F ইন্টু S, এটা মনে হয় জানি, তাই তো? তাহলে ওকে, তাহলে একটু দেখি আমাদের এই অংশটুকু মানে হলো বল, আর এই অংশটুকু মানে হলো সরণ। তাহলে আমি বল, দেখো এই যে নিউটনটাকে ভেঙেই তো আমি এটা পেয়েছি, তাই তো? আর এই অংশটুকু তো আমার এটা গুণ করে আমরা পেয়েছি। ওকে, তাহলে আমি এখানে কি লিখতে পারবো? বল ইন্টু সরণ বাই মোল ইন্টু কেলভিন। বল ইন্টু সরণের এটা কি? কাজ মানে কি? জুল। কাজে একক জুল পার মোল পার কেলভিন। আমরা মানে বুঝতে পেরেছি। এটা মানে হলো বল, এতটুকু মানে হলো বল, এটা হলো মিটার। তার বল ইন্টু সরণ বাই মোল সংখ্যা ইন্টু তাপমাত্রা, বা তুমি কেলভিন বলতে পারো। তাহলে বল আর সরণ গুণ করলে কি পাওয়া যায়? কাজ পাওয়া যায়। কাজের একক কি? জুল পার মোল পার কেলভিন। ওকে, এটা হলো আর এর একক। তার একক কি? জুল পার মোল পার কেলভিন। মনে থাকবে।
আর এর মান নির্ণয় করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় তোমাদের আর এর মান নির্ণয় দিয়ে বিভিন্ন ধরনের 2 মার্কের কোশ্চেন আসবে। আর আর এর মান তিনটা ভাবে বের করা যায়, একটা হলো লিটার বায়ুচাপ একক, একটা হলো এসআই একক, আর একটা হলো সিজিএস পদ্ধতি। সো আমাদের প্রথম যেটা বের করতে হবে সেটা হলো লিটার বায়ুচাপ একক। আর লিটার বায়ুচাপ একক মানে কি, যেখানে লিটার আয়তনটা কিসে থাকবে, লিটারে থাকবে, বায়ুচাপ মানে কি এটিএম এ থাকবে চাপ, সেই এককে বের করতে হবে। তাহলে আমি জানি আর ইকুয়াল টু পিভি বাই এনটি। তাহলে পি এর ভ্যালুটা আমি যদি বলি যে বায়ুচাপ কত 1 অ্যাটমসফিয়ার, আর ভি এর ভ্যালু কত 22.4 লিটার, তাহলে আমি যদি এই ভ্যালুগুলো বসাই 1 × 22.4 লিটার বাই এন মানে 1 মোল, আর আয়তন হলো কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। আমি যদি ভ্যালুগুলো এখন বসালে আমি পাবো 0.0821। দেখো এখানে চাপ এটিএম ইন্টু লিটার পার মোল পার কেলভিন, এটা হলো একক। এখন তুমি এই জায়গাটুকু ভেঙে অন্য কিছু লিখতে পারো। এটা হলো লিটার বায়ুচাপ এককে আর এর মান। মনে হয় এতটুকু বুঝতে পেরেছি, একটু সবাই মনোযোগ দেই। আর ইকুয়াল টু পিভি বাই এনটি, এগুলো একদম সহজ টপিক, সেজন্য আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি যাতে তোমাদের সিলেবাসটা দ্রুত শেষ হয়। আমরা খুব দ্রুতই যাতে সব কিছু শেষ করতে পারি। একটু দেখি আর ইকুয়াল টু পিভি বাই এনটি, সেখান থেকে আমি কি লিখতে পারবো, পি ইকুয়াল টু পি এর ভ্যালু 1, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ, আমি যদি বায়ুমণ্ডলের চাপ হিসাব করি এসটিপিতে চাপ হলো 1 অ্যাটমসফিয়ার, আর ভি হলো 22.4 লিটার, আয়তন 1 মোল নিয়ে আমি কাজ করতেছি, আর টি হলো 273 কেলভিন। আমি যদি ভাগ করি 0.0821, এককটা এরকম আসবে। ওকে, পরের যে টপিক সেটা হলো মোলার গ্যাস ধ্রুবক আর এর মান নির্ণয় সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি মানে হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এই পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে। এখন এই পদ্ধতিতে যদি আমরা মান নির্ণয় করতে চাই, সব কিছু আমার কিসে রাখতে হবে, এই এককগুলোতে রাখতে হবে। তাহলে চাপ মানে আমরা জানি কি সিজিএস পদ্ধতির চাপ হলো 76 সেন্টিমিটার পারদ চাপ। আর এটা বলতে কি বুঝে আমি ব্যাখ্যায় যাব, এখনই যাব। তার আগে আমরা একটু আয়তনটা নিয়ে দেখি। আয়তন ভি ইকুয়াল টু কত 22.4 লিটার। 22.4 লিটার মানে কি 22.4 ডিএম কিউব। ডিএম কিউব থেকে সেমি কিউবে যেতে হলে আমাদের কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। আমি 1000 দিয়ে গুণ করে এই ভ্যালুটা পেয়েছি। আর বাকি এন এর ভ্যালু 1 মোল, টি এর ভ্যালু 273.1 কেলভিন। ওকে ওকে, তাহলে আমার এই ভ্যালুটা এখন বের করতে হবে। এই ভ্যালুটা বের করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে একটা সূত্র আমরা জানি যে পি ইকুয়াল টু এইচ রো জি। এই সূত্রটা মানে সবাই আমরা জানি যে তরলের মধ্যে কোনো একটি বিন্দুতে চাপ 76 সেন্টিমিটার পারদ চাপ মানে কি পারদের একটা 76 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট পারদ নিতে হবে, যে চাপ পাবো সেই চাপটা। তাহলে সেই চাপের আমার কি এইচ এর ভ্যালুটা আছে 76, তাহলে রো এবং জি এর ভ্যালুটা দরকার। তাহলে সে রো এবং জি এর ভ্যালুটা আমরা বের করি 76 ইন্টু, এখন মার্কারির রোধ হলো 13.6। আমরা এইখানে আবার এককটা আবার ঠিক মতো ইউজ করতে হবে যে এককটা কত। ওকে ওকে, তাহলে আমার এখন জি এর মানটা বসাতে হবে। জি এর মানটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 9.8 মিটার থেকে আমাকে সেন্টিমিটার যেতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। এটা কি হবে, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমার এই জায়গাটুকুর মধ্যে কি আছে, গ্রাম আছে। তাহলে আমি এখানে একটু গ্রামটা লিখে দিই। গ্রাম, এখানে একটা গ্রাম আছে। কেন গ্রাম আছে সবাই মনে হয় এটা বুঝতে পারতেছি যে রো মানে কি ভর বাই আয়তন। ওকে, তাহলে ভর এবং আয়তন যদি আমরা রাখি, সেখান থেকে অনেক কিছু কাটাকাটি চলে যাবে। সেই কাটাকাটিগুলো আমরা দেখাতে চাই একটু পর। আমরা এককগুলো দেখি, আমাদের 76 সেন্টিমিটার, এরপর রো এর ভ্যালুটা হলো 13.6 গ্রাম পার সেমি কিউব। আমরা সবাই জানি যে ভর বাই আয়তন। আর জি এর ভ্যালু হলো 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা বের করতেছি কি চাপ। যদি চাপ বের করতে চাই তাহলে এটা এককটা কি হবে, বল বাই
ক্ষেত্রফল। ওকে, বল বাই ক্ষেত্রফল এই আকারে কিছু একটা থাকবে। তাহলে বল আর ক্ষেত্রফল যদি আমার দরকার হয়, সবাই একটু দেখি, আমাকে বল বের করতে হবে। এখন বল এফ, আর যদি এফ দরকার হয়, এফ মানে কি সেন্টিমিটার, সরি, বল এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এই জিনিসটা মনে হয় আমরা সবাই জানি, এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমি সেই কাজটুকুই করব, আমার এ এমটা আছে, এও আছে, আমি তাহলে এই এতটুকুকে আমি বলে কনভার্ট করে দিতে পারি, আর বাকি অংশটুকু নিয়ে বাকি কাজটা করতে পারি। তাহলে আমি এইটুক আর এইটুক রেখে দিব। তাহলে কি আসছে 76, এই সেন্টিমিটার এখান থেকে কাটলে শুধু সেন্টিমিটার স্কোয়ার থাকে, ইন্টু 13.6 ইন্টু 981। আমি ভ্যালুগুলো পরে নিব। তাহলে এটা গুণ করলে কি পাবো, বল। তো বলের এখন সিজিএস এককে বলের একক কি সেটা আমাদের জানতে হবে। সিজিএস এককে বলের একক হলো ডাইন, DYN, ডাইন, আর এখানে থাকতেছে সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এই পর্যন্ত আমাদের মনে হয় বুঝতে পেরেছি। এই জায়গাটুকু একটু ভেজাল, সেজন্য আমি একটু টাইম নিয়ে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। 76 সেন্টিমিটার মার্কারি চাপ, 76 সেন্টিমিটার কি আসবে, পি ইকুয়াল টু এইচ রো জি, সেই সূত্র থেকে রো এর ভ্যালু 13.6 গ্রাম পার সেমি কিউব, যেহেতু এটা সিজিএস পদ্ধতি, আর জি এর ভ্যালুটা হলো এটা। এখন আমাদের রো ইকুয়াল টু এম বাই ভি, সেইখান থেকে আমরা এটা লিখবো, মনে রাখবো। তারপর বল মানে এফ ইকুয়াল টু এম এ, এম পাওয়া গেছে, এ পাওয়া গেছে, এটা হলো এ ত্বরণ। তাহলে এখান থেকে আমি এইটাকে আমি বল লিখতে পারবো, আমি এটা যদি কাটাকাটি করে সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারবো। তাহলে এটা কি হচ্ছে, আর পি এর ভ্যালু। ওকে, তাহলে এখন আমরা আর এর ভ্যালুটা বের করে ফেলবো। এখন তো আর তেমন কোনো প্রবলেম নাই আর এর ভ্যালু বের করতে। সবাই একটু দেখি, আর ইকুয়াল টু আমরা কি লিখবো, আর ইকুয়াল টু পিভি বাই এনটি। তাহলে পি এর ভ্যালু লিখি 76 ইন্টু 13.6 ইন্টু 981 ইন্টু 22,400 বাই 1 ইন্টু 273 কেলভিন। আচ্ছা, মোল কেলভিন লিখি, মোল কেলভিন। আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আসবে কত, আসবে হলো 8.316 ইন্টু 10⁻7। আমার উপরে আছে কি ডাইন পার সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 1 বাই মোল কেলভিন, এটা আছে। আর এখানে একটা আছে কি, এখানে একটা সেমি কিউব আছে। এককগুলো গুরুত্বপূর্ণ, এখানে একটা সেমি কিউব আছে, সবাই জানি। তাহলে এটা কাটলে ডাইন ইন্টু সেন্টিমিটার, সবাই একটু দেখো, ডাইন আর সেন্টিমিটার গুণ করলে কি হয়, এটা যদি গুণ করি শুধু সেন্টিমিটার থাকবে, তাহলে ডাইন এটা বল, আর সেন্টিমিটার কি দূরত্ব। বল ইন্টু দূরত্ব মানে কি কাজের, এখন সিজিএস এককে কাজের এককটা হলো আর্ক। তো এখান থেকে কি লেখা যাবে, 8.316 ইন্টু 10⁻7 আর্ক পার মোল পার কেলভিন। ওকে, এই পর্যন্ত মনে হয় আমরা বুঝতে পেরেছি। আমার তোমাদের অনেকের কনফিউশন হতে পারে যে আমাদের এই আর্ক কোত্থেকে আসলো। আর্ক হলো সিজিএস এককে কাজের একক। আর্কটা কি, সিজিএস এককে কাজের একক। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো, ডাইন ইন্টু সেন্টিমিটার, এটা মানে কি আর্ক পার মোল পার কেলভিন, এটা হলো আমার সিজিএস পদ্ধতিতে আর এর ভ্যালু। এখন আরেকটা সম্পর্ক আমাদের জানতে হবে, সেই সম্পর্কটা আমরা দেখে এই কাজটুকু শেষ করব। মুছে ফেলি। সবাই একটু মনে রাখবো যে 1 জুল ইকুয়াল টু 1 ইন্টু 10⁻7 আর্ক। তার মানে এসআই এককে 1 জুল মানে কত আর্ক, 1 ইন্টু 10⁻7 আর্ক। তার মানে এইখান থেকে আমি কি এটা লিখতে পারবো যে সমান 8.316 জুল পার কেলভিন পার মোল। যেহেতু 10⁻7 মানে কি 1 জুল, তাহলে এই 1 ইন্টু 10⁻7 আর্ক ইকুয়াল টু কি 1 জুল। 1 জুল থেকে আমি এটা লিখতে পারবো। বুঝছি, আমাদের সিজিএস পদ্ধতিতে আর এর মান নির্ণয় কত ক্যালকুলেশন, তোমাদের বই কিন্তু এত ডিটেলসে এত ভেঙে কোনো কিছু দেখায় নাই। সো আমি সব কিছু ভেঙে দেখিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য।
তুমি যদি মুখস্থ সব কিছু বসাইতে পারো, কোনো প্রবলেম নেই। সো আমি সব কিছু ভেঙে দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এখন আমি এসআই এককটা দেখাবো। সবাই একটু তুলে নাও। সবাই আমরা এখন এসআই এককটা দেখি। এসআই পদ্ধতিতে আমরা চাপের একক জানি প্যাসকেল। প্যাসকেলটা কত? 1,1325 প্যাসকেল। আয়তন 22.4 লিটার। লিটারকে কি লেখা যায়? ডিএম কিউব লেখা যায়। সেখান থেকে আমি মিটার কিউবে কনভার্ট করেছি। এবং টি এর ভ্যালু 273.1 কেলভিন, n = 1 মোল। তাহলে সেখান থেকে আমি যদি আর এর ভ্যালুটা নির্ণয় করি, বা আর = চাপ 1,1325 ইন্টু 22.4 ইন্টু 10⁻³ তারপর n = 1 ইন্টু 273.1 মোল পার কেলভিন। আর এখানে আমাদের আসবে প্যাসকেল ইন্টু মিটার কিউব, এই জিনিসটা আসবে। ওকে, প্যাসকেল মানে কি? বল ইন্টু এখানে কাটাকাটি করে বল মানে বল, কাজে কনভার্ট হবে, নিচে বাকি অংশ আসবে। তুমি যখন এটা ক্যালকুলেশন করলে আসবে 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা হলো আমার ক্যালকুলেশন করে এই ভ্যালুটা আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এসআই এককে যে ভ্যালু, এই তিনটিও পয়েন্ট, একটা আছে 6, একটা আছে 4, এটা কোনো প্রবলেম নেই, তোমরা কাছাকাছি দিলেই হবে। 8.314 বা 8.316 দিলেই হবে, শুধু মনে রাখতে হবে আমরা কি করতেছি। ওকে ওকে, আচ্ছা, তাহলে আমাদের এটা হলো আমাদের ক্যালকুলেশন এসআই পদ্ধতিতে আর এর মান নির্ণয়। ওকে, এখন আমরা যেটা শিখবো সেটা হলো বোল্টজম্যান ধ্রুবক। ওকে, পরের যে টপিক সেটা হলো বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবক K = R/NA। এখন এই সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা আমাদের জানতে হবে, সেটা একটু শিখে নিই। একক চাপে কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। ওকে, এখন পুরো বিষয়টা আর এর উপর নির্ভর করে। আর এর সংজ্ঞাটা তুমি যদি শিখো তাহলে দেখবা যে ওইখানে বলা আছে যে এক নির্দিষ্ট তাপমাত্রা চাপে যদি আমি কাজ করতে চাই, একটা নির্দিষ্ট কাজ করতে চাই, যে পরিমাণ তাপ দরকার হবে বা যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটাকে বলা হয় আর। সেই আর এর থেকে আমরা বোল্টজম্যান ধ্রুবক পাচ্ছি K = R/NA। তাহলে আর এর যদি আমি ভ্যালুগুলো বসাই, 8.314 ভাগ 6.62 ইন্টু 10⁻23, তাহলে অ্যান্সারটা আসবে 1.38 10⁻23 জুল পার কেলভিন পার মোল হবে না, যেহেতু এটা মোল থেকে অণুতে কনভার্ট হয়েছে, মলিকুল হবে, MOLECULE মলিকুল। মলিকুল মানে কি? মলিকুল মানে হলো অণুর সংখ্যা, আর মোল মানে হলো মোল সংখ্যা। ওকে, আমরা মনে হয় বোল্টজম্যান ধ্রুবকটা বুঝতে পেরেছি। K = R/NA খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা মাঝে মাঝেই আসে। সো আজকে তোমাদের এর থেকে আমি বেশি পড়ালাম না, সব কিছু একটু দ্রুত শেষ করেছি। তোমরা সব কিছু বাসায় ঠিকভাবে লেকচারটা তুলে আমাকে জমা দিবে। তোমাদের সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।